হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্ট বাংলা। আমি সুমন সাহা। আজকে তোমাদের বিএইচইউর 2019-এ ইকোলজি অ্যান্ড ইভলিউশন পার্ট থেকে জুলজি এন্ট্রান্স এক্সামিনেশনে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো আজকে আমি তোমাদের সলভ করাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী ছিল। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, কি বলছে দেখো, মাইটোকন্ড্রিয়াল মিউটেশন ইন হিউম্যানস টেন্ড টু এফেক্ট সাম টিস্যুস মোর দ্যান আদার্স, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন। আচ্ছা, তার মানে কি বলছে, মাইটোকন্ড্রিয়াল মিউটেশন হলে কিছু টিস্যু অন্য টিস্যুর থেকে বেশি এফেক্টেড হয়। তো এই রকমের যে ভ্যারিয়েশন সেটা দেখা যায় কেন, এর মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন বা মোস্ট ভ্যালিড এক্সপ্লেনেশন এই ফিনোমেনাটার কি হতে পারে। তো এখানে চারটে অপশান দিয়েছে। তোমরা যদি এটা জেনে থাকো খুব ভালো কথা, বাট যদি না জেনে থাকো না জানো তাহলে কি করে কোয়েশ্চেনটা সলভ করতে হয় দেখো। আমরা অপশানগুলো সবার প্রথমে পড়বো, পরে সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে এরা কোন দিকে ইঙ্গিত করতে চাইছে। কেননা এর অনেক রকমের এক্সপ্লেনেশন হতে পারে। তো ঠিক যারা কোয়েশ্চেন সেটার তারা ঠিক কোন দিকটাকে তারা চাইছে সেটাকে আমাদের কিন্তু অপশানগুলো পড়েই বুঝতে হবে যে তারা কোন অ্যান্সারটাকে তারা জানতে চাইছে এই এমসিকিউটার জন্য। চলো ফার্স্ট অপশানটা পড়ি, কি বলেছে। সাম হিউম্যান টিস্যুস ডু নট হ্যাভ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোনো টিস্যু যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সেটা লাইফ কন্ডিশনে থাকতে পারে না। কেননা লাইফ কন্ডিশনে থাকার জন্য আমার এটিপি দরকার হয়, আর যদি এটিপি কোথাও প্রডিউসড না হয় তাহলে কিন্তু সেই সেলটা তার নিজের যে বায়োকেমিক্যাল ফাংশন বা হলো ডিফারেন্স যে ফাংশন ফর সার্ভাইবিলিটি অফ আ সেল সেগুলো কিন্তু সেখানে রান করতে পারবে না এবং তার ফলে কিন্তু সেলটা মরে যাবে। সুতরাং এরকম টিস্যু পসিবল নয় হিউম্যানের ক্ষেত্রে যে যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই। সো ফার্স্ট অপশানটা হওয়ার প্রবাবিলিটি কিন্তু নেই, সো আমরা এটা ক্রস করে দিলাম। নেক্সট অপশান কি বলছে দেখো, সাম হিউম্যান টিস্যুস হ্যাভ হায়ার এনার্জি ডিম্যান্ডস দ্যান আদার্স। আচ্ছা, বলছে কিছু টিস্যুর হায়ার এনার্জি ডিম্যান্ড আছে বাকি টিস্যুগুলোর থেকে। আচ্ছা, এটা হবে কি না দেখা যাক। এটা পড়ে মাথায় কি এটা সন্দেহ আসতে পারে যে হতেও পারে যারা বেশি কাজ করে তাদের বেশি এনার্জি দরকার। লেটস সি যে এটা আমার হলো প্রবাবল অ্যান্সার হতে পারে কি না। সো আমি এখানে একটা কোশ্চেন মার্কস দিয়ে রাখছি। থার্ড অপশানটা পড়ি, কি বলছে। সাম হিউম্যান টিস্যুস ক্যান সিনথেসাইজ লার্জ অ্যামাউন্টস অফ এটিপি ইন অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়াল ফাংশন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া নেই তা সত্ত্বেও লার্জ অ্যামাউন্ট অফ এটিপি ফর্মেশন করছে। অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া বাট আমার লার্জ অ্যামাউন্ট অফ এটিপি, ইজ ইট পসিবল? তোমরাই বলো, ইজ ইট পসিবল? নো। সো থার্ড অপশান অলসো নট পসিবল। সো এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এরপরে কি আমরা 4 নম্বর অপশানটা কি বলছে দেখি। হেটেরোপ্লাজমি অ্যান্ড সাবসিকুয়েন্ট সেগ্রিগেশন অফেন লিডস টু ভ্যারিগেটেড ফেনোটাইপ। ওকে, তোমরা কি জানো হোয়াট ইজ হেটেরোপ্লাজমি? দেখো, হোয়াট ইজ হেটেরোপ্লাজমি সবার আগে এটা আমরা জেনে নিই। হোয়াট ইজ হেটেরোপ্লাজমি? হেটেরোপ্লাজমি ইজ দ্য প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ অর্গানেলির জিনোম। মানে তোমার বডিতে বা কারুর বডিতে যদি একটা অর্গানেলির মধ্যে মোর দ্যান ওয়ান টাইপ অফ জিনোম থাকে, ঠিক আছে, তো এই ফিনোমেননটাকে আমরা কি বলি, হেটেরোপ্লাজমি। সো হেটেরোপ্লাজমি ইজ দ্য প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ অর্গানেলার জিনোম উইদিন আ সেল অর ইন্ডিভিজুয়াল। মোস্ট প্রবাবলি এটা কার ক্ষেত্রে দেখা যায়, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অর প্লাস্টিড ডিএনএ। কেননা দেখো, নিউক্লিয়ার জিনোমে যদি হলো কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সড়ো প্রবলেম হতে পারে, কারণ সেখানে আমাদের মেন আমাদের ডিএনএ প্রেজেন্ট। বাট আমাদের বডিতে হিউম্যানের ক্ষেত্রে বা যাদের মধ্যে যেমন হিউম্যান আর প্ল্যান্ট ইউক্যারিওটসদের ক্ষেত্রে নিউক্লিয়ার জিনোম ছাড়া আরেকটা জিনোম প্রেজেন্ট, সেটা কোথায়, মাইটোকন্ড্রিয়া অর প্লাস্টিড ইন কেস অফ প্ল্যান্টস। তাহলে এদের মধ্যে সেই সকল অর্গানেলার জিনোমগুলোর মধ্যে যদি মোর দ্যান ওয়ান টাইপ অফ জিনোম দেখতে পাওয়া যায় সেই ফেনোমেননটাকে আমরা কি বলি, হেটেরোপ্লাজমি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কনসিডারিং দ্য সিভিরিটি অফ মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। মানে যাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ডিজিজ হয় যেমন LHON, এই প্রেক্ষিতে বা এই রেসপেক্টে আমি তোমাদের বলবো LHON সম্বন্ধে একটু জেনে রাখতে, হোয়াট কাইন্ড অফ ডিজিজ ইট ইজ আ মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। এটা কেন হয়, কিভাবে হয়, এই LHONটা কিন্তু তোমাদের আমি একটু পড়ে রাখতে বলবো। ঠিক আছে, চলো তাহলে আমরা হেটেরোপ্লাজমিটা বুঝলাম। এবারে
তাহলে দেখো এখানে তাহলে কি বলছে ফোর্থ অপশানে হেটেরোপ্লাজমি প্রেজেন্ট। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে মোর দ্যান ওয়ান টাইপ অফ আমার যদি জিনোম থাকে, তাহলে যেখানে আমার জিনোম কোনো জায়গায় যদি আমার মাইটোকন্ড্রিয়াল জিনোম যদি খারাপ হয় কোনো টিস্যুতে, তাহলে সেখানে আমার মাইটোকন্ড্রিয়া কাজ করবে না, বাট আদারগুলোতে কাজ করবে। সুতরাং এখানে কি বলছে আমার অপশানে, অ্যাফেক্ট সাম টিস্যুস মোর দ্যান আদার্স। তাহলে এখানে কিছুটা এটা খাটলো। ঠিক আছে, ফার্স্টেরটুকু আমরা বুঝলাম, হ্যাঁ হেটেরোপ্লাজমি হলে আমার এই রকমের একটা প্রবাবল ঘটনা ঘটতে পারে বা ইনসিডেন্ট হতে পারে। নেক্সট কি বলছে, সাবসিকুয়েন্ট সেগ্রিগেশন অফেন লিডস টু ভেরিগেটেড ফেনোটাইপ। আচ্ছা, মানে হেটেরোপ্লাজমি হবে এবং তারপর তার সাবসিকুয়েন্ট সেগ্রিগেশন কী করে হয় চলো আমরা একটু দেখে নিই আগে, তারপর আমরা এটা ফিরে আসছি। দেখো কী করে হয়। আচ্ছা, ধরে নাও এই হচ্ছে আমাদের F0 কন্ডিশন, মানে এ হচ্ছে মাদার। ওকে, দিস ইজ হলো মাদার। আমরা কি জানি এটা কী রকমের ডিজিজ, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। কী রকমের ডিজিজ? ইট ইজ আ ম্যাটার্নাল ডিজিজ, মানে আমার মাইটোকন্ড্রিয়া ম্যাটার্নাল ইনহেরিটেন্স শো করে। কী শো করে? ম্যাটার্নাল ইনহেরিটেন্স, ম্যাটার্নাল ইনহেরিটেন্স। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া যদি আমার ম্যাটার্নাল ইনহেরিটেন্স শো করে, তাহলে একমাত্র মাইটোকন্ড্রিয়া কিভাবে ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন যেতে পারে? ফ্রম মাদার। ঠিক আছে, তাহলে আমি F0 বলতে আমি এখানে প্যারেন্টাল জেনারেশন বুঝছি, তো সেখানে আমার কি রয়েছে, এটা আমার হলো মাদারের মধ্যে এই ধরো আমার মাইটোকন্ড্রিয়াটা। দিস ইজ আওয়ার মাইটোকন্ড্রিয়া। ওকে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে নীলগুলো কি বোঝাচ্ছে? এই নীল ডটগুলো ওয়াইল্ড টাইপ ম্যাটার্নাল মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর লালগুলো বোঝাচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ উইথ মিউটেশন, মানে যারা হলো মিউটেশনকে ইনহেরিট করবে সেই রকমের ফেনোটাইপ। ঠিক আছে, তাহলে এটা ধরে নাও আমার একটা সেল, দিস ইজ আ সেল। এই সেলের মধ্যে আমার নীলগুলো ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়া, ওকে, আর লালগুলো হচ্ছে হলো আমার মিউটেটেড মাইটোকন্ড্রিয়া। এবারে এইখানে আমরা যখন আমরা ইভলিউশন পড়ি, সেখানে আমরা কি পড়েছি, একটা আমরা বাটলনেক ফেনোমেনা পড়েছি। বাটলনেক ফেনোমেনান, বাটলনেক ফেনোমেনানে কি হয় যে আমার যে যে কত রকমের অ্যালিলস আমার একটা পপুলেশনের মধ্যে প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা জিন পুল বলি, সেখানে যদি বাটলনেক হয় তাহলে কি হয়, সেখানে র্যান্ডমভাবে কিছু জিন্স বা কিছু অ্যালিল আমার কি হয় সেখানে আমার অনলি বেঁচে থাকে। আর বটলনেক ফিনোমেনা কখন দেখা যায়? যখন আমার সেখানে কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটি বা কোনোভাবে ড্রাস্টিক পপুলেশন হিউজ পরিমাণে মরে গেল, সেই সকল সময় আমার কি হয়, বটলনেক ফিনোমেনন হয়। ঠিক আছে, ঠিক সেই যদি বটলনেক ফিনোমেননকে যদি আমরা জেনে থাকি, সেই সেম রকমের বটলনেক ফিনোমেনন আমাদের কিন্তু ম্যাটার্নাল জার্ম লাইন সেলেও হয়। কোথায় হয়? ম্যাটার্নাল জার্ম লাইন সেলে। ওকে, তাহলে আমার ম্যাটার্নাল জার্ম লাইন সেলের মধ্যে আমার কি হচ্ছে, একটা বাটলনেক ফেনোমেনন হচ্ছে। কখন হচ্ছে? যখন আমার সেই মাদারের মধ্যে সেই মাদার থেকে যখন আমার উসাইটের ডেভেলপমেন্ট হয় সেই সময়। তাহলে ধরে নাও এই আমার একটা সেল, এই F0 সেল থেকে আমার এখানে উসাইটের ডেভেলপমেন্ট হচ্ছে। যখন আমার উসাইটের ডেভেলপমেন্ট হচ্ছে সেই সময় আমার কী রকমের মাইটোকন্ড্রিয়া আমার সেই ডিফারেন্ট উসাইটের মধ্যে যাবে ফ্রম মাদার, সেটা কিন্তু একটা বটলনেক ফেনোমেনার মধ্যে দিয়ে ডিপেন্ড করে। যেমন এটাকে যদি আমরা ধরে নিই, একটা আমার মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে উসাইট রিলিজ করে, ধরে নাও কোনো একটা সাইকেলের সময় দিস ইজ আ উসাইট 1, যেগুলো সব তৈরি হয়ে থাকে কিন্তু আমার জন্মের আগেই, এবং যারা কিন্তু আমার ডিপ্লোটিন অ্যারেস্ট হয় প্রথমে, এবং তারপরে আমার কিন্তু এটা মেটাফেজ 2 অ্যারেস্ট থাকে। এবার ধরো তাহলে এরা তৈরি হচ্ছে তো অনেক আগে, তাহলে সেই উসাইটগুলো যখন তৈরি হয় তখন তার মধ্যে একটা ম্যাটার্নাল জার্ম লাইন বটলনেক ফিনোমেনন দেখা যায়। সেই ফিনোমেননের ফলে ধরে নাও এই উসাইট 1-এর মধ্যে আমার মিউটেটেড মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি দেন আমার ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়া। ওকে, আর ধরে নাও এটা আমার উসাইট 2, যেখানে আমার নর্মাল মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। তাহলে আমার এরা যখন ম্যাচিওর করবে, সেই ম্যাচিওর করার সময় আমার কি হবে, আমার এখানে যেহেতু ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম ছিল, তাই এখানে ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকবে। তার থেকে কার সংখ্যা বেড়ে যাবে? আমার সংখ্যা বেড়ে যাবে যারা হলো আমার মিউটেটেড মাইটোকন্ড্রিয়া। ওকে, বাট আমার এই 2-এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি ছিল, তো এই ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা এখানে বেশি হবে। বাট একটা জিনিস আমাদের বুঝতে হবে, হেটেরোপ্লাজমির ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড লেভেল কাজ করে। ঠিক আছে, কিছু মিউটেটেড মাইটোকন্ড্রিয়া থাকুক, সেটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না।
কেন? কেননা বাকি মাইটোকন্ড্রিয়াগুলো আমার সেই যে আমার ডেফিসিটটা সেটা কিন্তু পূরণ করে দিচ্ছে। তার মানে আমার যে এনার্জি দরকার বা আমার যে বাকি যে সকল প্রোটিনস মানে যে সাপোর্টটা আমার দরকার ফ্রম মাইটোকন্ড্রিয়াল জিনোম, সেটা কিন্তু আমার যদি অল্প পরিমাণে হেটেরোপ্লাজমি যদি শো করে, মানে ডিফারেন্ট অর্গানেলি মানে ডিফারেন্ট মিউটেশনের ফলে আমার একই একটা সেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ অর্গানেলির মধ্যে ডিফারেন্ট টাইপ অফ জিনোম, এটাই তো হেটেরোপ্লাজমি। তাহলে হেটেরোপ্লাজমির মাত্রা কতটা হলে আমার সেটা একটা ইন্ডিভিজুয়ালের জন্য লিথাল, সেটাকে আমরা বলি কি থ্রেশোল্ড লেভেল। ঠিক আছে? তাহলে এই F1 এর ক্ষেত্রে দেখো, আগে এই ছবিটা দেখে নাও তোমরা। ওকে, এই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, আমার ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি, তার মানে এর এখানে ধরে নাও 20% হেটেরোপ্লাজমি শো করছে। এখানে আরেকটু আমার ওয়াইল্ড টাইপ মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, তার মানে আমার মিউটেটেড মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়ছে 30%, 40%। এইভাবে যখন 80% পৌঁছাচ্ছে, এটা কিন্তু আমার থ্রেশোল্ড লিমিটকে রিচ করে যাচ্ছে। এবং এই সময়ে মানে এই যদি কন্ডিশন হয়, মানে 80% মাইটোকন্ড্রিয়া একটা সেলের মধ্যে যদি হলো মিউটেটেড কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সেই সেলটা কিন্তু আমার সাপোর্ট দিতে পারবে না একটা হলো আমার একটা হোমিওস্ট্যাসিস বজায় রাখার জন্য। সুতরাং সেক্ষেত্রে আমার কিছু ডিজিজ, মাইটোকন্ড্রিয়াল ডিজিজ সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে। ঠিক আছে? সুতরাং এই সাবসিকুয়েন্ট সেগ্রিগেশন আরও কীভাবে হতে পারে দেখো, তাহলে এটা বুঝলাম যে জার্ম লাইনের ক্ষেত্রে কীভাবে হয়। এবার ধরো এই সেলগুলোই যখন আমার পরবর্তীকালে আমার এখান থেকে তাহলে কী হবে, উসাইট ম্যাচিওর করবে, এই যে ধরে নাও এটা স্পার্ম, স্পার্ম থেকে আমার কোনো রকম কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডোনেট হবে না, তাই এখানে স্পার্মের কোনো ভূমিকা নেই। দেখো ওয়াইল্ড টাইপ প্যাটার্নাল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এটা কিন্তু নন ম্যাটার্নাল কন্ট্রিবিউশন, তার মানে এটা কিন্তু আমার কোনো রোল নেই এই ক্ষেত্রে। হ্যাঁ, কারণ স্পার্ম কিন্তু মেল থেকে কিন্তু আসে না, এটা জানি কি আমরা একটা ম্যাটার্নাল ইনহেরিটেন্স। তাহলে এইভাবে এটা যখন আস্তে আস্তে এরা প্রথমে জাইগোট ফর্মেশন করবে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা করে করে, যখন এখানে আমাদের হলো মরফোজেনেসিস হবে, ডিফারেন্সিয়েশন হবে, মানে ডিফারেন্ট আমার ডেভেলপমেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যখন রান করবে, ডেভেলপমেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যখন রান করবে, তার ফলে কি হবে, আমার ডিফারেন্ট টাইপস অফ আমার সেগ্রিগেশন হবে ডিফারেন্ট টিস্যুতে। ঠিক? তাহলে সেই রকম হলো যদি সেগ্রিগেশন আমরা একটা যদি ধরে নিই পোস্ট মাইটোটিক সেলে, একটা যদি মাসেলে হয়, একটা ব্লাডে হয়, তাহলে দেখো কি হচ্ছে, আমার ধরে নাও এরকম একটা কন্ডিশনে ছিল। ওকে, আমার মাসেলের মধ্যে, এই মাসেলের মধ্যে যখন এরপরে যখন সেগ্রিগেশন হবে, এই সেগ্রিগেশনটা কীরকম হয়, এই সেগ্রিগেশনটা হয়, রেপ্লিকেশনটা এমনভাবে হয় এক একটা অর্গানেলির জিনোমের মধ্যে, সেটা কিন্তু একটা সাবগ্রুপের কিন্তু আমার ডিফারেন্সিয়েশন হয়। মানে এই ক্ষেত্রেও কিন্তু আমার যে প্রত্যেকটা অর্গানেলির প্রত্যেকটা রাউন্ডে যে আমার ডুপ্লিকেশন হবে ডিউরিং মাইটোসিস, মানে এগুলো তো সোমাটিক সেল, তার কিন্তু কোনো মানে নেই। ধরে নাও আমার পরপর 4টে মাইটোসিস রাউন্ডে আমার কিন্তু আমার এই মিউটেটেড মাইটোকন্ড্রিয়ার ডুপ্লিকেশন হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে সেখানে আমার সেই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াগুলো কিন্তু আমার আমার কি করবে তখন, হেটেরোপ্লাজমির যে থ্রেশহোল্ড লেভেল সেটাকে কিন্তু রিচ করে ফেলবে। হেটেরোপ্লাজমির যে থ্রেশহোল্ড লেভেল সেটাকে কিন্তু রিচ করে ফেলবে, যেটা কত 80% সাপোজ। ঠিক আছে? তার ফলে কি হবে, এখানে সেলুলার ডিসফাংশন ক্রিয়েট হবে। ওকে, রেদার এটা একটা হতে পারে, অথবা হতে পারে আমার এখানে কোনো একটা নতুন মিউটেশন তৈরি হচ্ছে। এটা ব্লাড সেল মানে এরা স্টেম সেলস, মানে এরা হচ্ছে হলো আমার হিমাটোপয়েটিক স্টেম সেলস, HPCS, হিমাটোপয়েটিক স্টেম সেলস। এই হিমাটোপয়েটিক স্টেম সেল মানে এরা হলো আমার হলো মাল্টিপোটেন্ট। এই মাল্টিপোটেন্ট স্টেম সেলগুলো কিন্তু নিজেদের এইভাবে বজায় রাখবে প্রত্যেকটা রাউন্ডে, কারণ স্টেম সেলের প্রপার্টি। তো সেইভাবে যখন এটা ডিফারেন্সিয়েশন করবে, তখন কিন্তু কোনোভাবে আমার নতুন মিউটেশনের তৈরি হতে পারে। এটা হচ্ছে আমি এখানে হলুদ একটা ডট দিয়ে দেখানো হচ্ছে, যেটা একটা হলো নতুন একটা ডুপ্লিকেশন বা নতুন একটা অ্যাকোয়ার্ড মিউটেশন মাইটোকন্ড্রিয়ার মধ্যে এলো। এবার এটাই যদি কোনোভাবে জার্ম সেলের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু আবার সেম এই ফেনোমেননটা যেটা আমরা এইখানে পড়লাম, সেটা কিন্তু তখন আবার এইভাবে রান করবে। ঠিক আছে? তখন কিন্তু আবার এই জিনিসটা রান করবে, এই জিনিসটা রান করবে তখন। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে তাহলে কীভাবে ডিফারেন্সিয়েশন সেগ্রিগেশন হয় অ্যান্ড কীভাবে আমার হেটেরোপ্লাজমি হয়, এই দুটো মিলিয়ে আমার কী করে একটা ভেরিয়েটেড ফেনোটাইপ ডিফারেন্ট টিস্যুর কনটেক্সট ডিপেন্ডেন্ট ওয়েতে সেটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এই কারণেই কিন্তু আমার কিছু টিস্যুতে মাইটোকন্ড্রিয়ার যে কাজ সেটা অন্য টিস্যুর থেকে কম বা বেশি এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, বা পরিমাণেও কিন্তু কম বেশি দেখতে পাওয়া যেতে পারে। ওকে, চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, চলো তাহলে এবার দেখে নিই অ্যান্সার তাহলে কী দাঁড়াচ্ছে। তাহলে কি বলেছিল,
মাইটোকন্ড্রিয়াল মিউটেশন কিছু টিস্যুকে বেশি এফেক্ট করে দেন আদার্স, তাহলে কি হেটেরোপ্লাজমি অ্যান্ড সাবসিকুয়েন্ট সেগ্রিগেশন অফেন লিডস টু ভেরিগেটেড ফেনোটাইপ। সো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার। আমি যেভাবে বোঝালাম এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরের যে কোনো বিএইচইউ এমএসসি এন্ট্রান্স এক্সামিনেশনে আসতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে। মেম্বার্স অফ টু স্পিসিস বিলং টু আ কমন জেনাস অ্যান্ড আর মরফোলজিক্যালি ভেরি সিমিলার টু ইচ আদার। ওকে, কী কী বলেছে? তারা কমন জেনাসে পড়ছে, সেম জেনাসের অন্তর্গত স্পিসিস, দুটো স্পিসিসের কথা বলা হয়েছে, এবং দে আর মরফোলজিক্যালি ভেরি সিমিলার টু ইচ আদার বাট দে আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। তাহলে কেউ যদি রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয় বাট মরফোলজিক্যালি সিমিলার হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? যে তারা হচ্ছে সিবলিং স্পিসিস। ওকে, এরা কিন্তু কোনোভাবেই অ্যালোপ্যাট্রিক স্পিসিস নয়, এরা সিম্প্যাট্রিক স্পিসিস নয়, এরা সাবস্পিসিস নয়। এখানে এই তিনটেকেই কিন্তু ভালো করে আমার জেনে রাখতে হবে। হ্যাঁ, শুধু সিবলিং স্পিসিস জেনেছি মানে আমরা বাকিগুলো জানবো না তা কিন্তু নয়। আমাদের অ্যালোপ্যাট্রিক স্পিসিস, সিম্প্যাট্রিক স্পিসিস অ্যান্ড সাবস্পিসিস সম্বন্ধে কিন্তু আমাদের স্পষ্ট ধারণা রাখা চাই। আশা করি তোমরা জানো, কারণ এটা বিএসসিতে সবাই পড়েছে এবং খুব সহজ জায়গা এটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে। A local population of a species or the community of potentially interbreeding individual. একটা গিভেন লোকালিটি হচ্ছে, আচ্ছা, সো ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট ইন আ গিভেন লোকালিটি, এবং যারা লোকাল পপুলেশানও, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ডিম। ঠিক, আচ্ছা, তার মানে ধরে নাও তোমার পাড়ার কুকুর অন্য পাড়ার কুকুরের সাথে ইন্টারব্রিড করে, তাহলে তারা হলো লোকাল পপুলেশন এবং তারা একটা লোকালিটিতে থেকে তারা ইন্টারব্রিডিং করছে। এই পপুলেশনটা কি একে অপরের ডিম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সাবস্পিসিস কি? আগেরটাতেও ছিল। দেখো সাবস্পিসিসটা তাহলে একটু বলে দিই তোমাদের। হোয়াট ইজ সাবস্পিসিস? সাবস্পিসিস কি? ধরে নাও দুটো স্পিসিস যারা আগে একই রকম দেখতে ছিল ফিজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালিও তারা এক ছিল, বাট কোনো কারণে তারা ফিজিক্যালি একটু অল্টারেশন এসছে এবং জেনেটিক্যালিও তাদের মধ্যে কিছু অল্টারেশন এসছে, বাট তারা এখনও পোটেনশিয়ালি ইন্টারব্রিড করতে পারে। তারা হচ্ছে একে অপরের সাবস্পিসিস। ওকে, সো আমরা যদি ডেফিনেশনটা দেখি কি দাঁড়াবে, এ সাবস্পিসিস ইজ আ গ্রুপ উইদিন আ স্পিসিস that has become somewhat physically and genetically different from the rest of the group. Okay, however they are still similar enough to interbreed with rest of the species. Okay, তাহলে কিন্তু এদেরই আমরা কি বলি? সাবস্পিসিস। বানানটা ভুল আছে। ওকে, চলো তাহলে ডিম কি? হোয়াট ইজ ডিম? এ ডিম ইজ আ সাব পপুলেশন, এ স্মলার গ্রুপ উইদিন দ্য পপুলেশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আসতে পারে ডিম কী রকমের পপুলেশন? কিন্তু সাব পপুলেশন দ্যাট ক্যান ফ্রিলি ইন্টারব্রিড। এ পপুলেশন ইউজুয়ালি মেড অফ সেভারেল ডিমস অর গ্রুপস দ্যাট আর পার্শিয়ালি আইসোলেটেড ফ্রম ইচ আদার। ছবিটা দেখো, ধরে নাও এটা তোমার পাড়া, সাপোজ এটা তোমার পাড়া, আমি স্টার মার্ক করলাম। সাপোজ ধরে নাও এটা তোমার বন্ধুর পাড়া, আমি নীলকালি দিয়ে স্টার করলাম। সাপোজ এটা ধরে নাও তোমার মামার বাড়ির পাড়া, তুমি ধরো মামা বাড়ির পাড়ায় থাকো বা বাড়ি করেছো। এটা ধরে নাও তোমার স্কুলের পাড়া, ঠিক আছে, বা তোমার কলেজের পাড়া। তো এই যে লোকাল কমিউনিটির মধ্যে একটা লোকালি পপুলেশন, এরা সবাই কি, এরা সবাই এখানে বাটারফ্লাই দেখানো আছে, তুমি কুকুর হিসাবে ভাবো। এক পাড়ার কুকুর আরেক পাড়ার কুকুরের সঙ্গে বা এক পাড়ার ডগ আরেক পাড়ার ডগের সঙ্গে যখন তারা ইন্টারব্রিডিং করছে, তখন আমরা এই লোকাল পপুলেশন বা এই সাব পপুলেশনগুলোকে আমরা কি বলি? ডিম। ওকে, সো দে আর নোন অ্যাজ ডিম পপুলেশন অর ডিম অর গ্রুপস। ডিমের আরেকটা অর্থ কি? গ্রুপস। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সো ওকে, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে কিন্তু সাবস্পিসিসও হবে না, ডিম ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, স্পিসিস হবে না। এবার হোয়াট ইজ ভ্যারাইটি? ওকে, এই ভ্যারাইটি শব্দটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি বোটানিতে, যখন কোনো গাছের ফলন বা কোনো ফল সম্বন্ধে বলি। যেমন আমরা কি বলি? ডিফারেন্ট ভ্যারাইটির আম। ম্যাগনিফেরা ইন্ডিকা হচ্ছে আমার আম গাছ, মানে আম গাছের ফল। ঠিক আছে, মানে আম গাছকে আমরা কি বলি? আম গাছের সাইন্টিফিক নেম ম্যাগনিফেরা ইন্ডিকা। বাট ডিফারেন্ট প্রজাতির কিন্তু আম গাছ আছে।
মানে ডিফারেন্ট ভ্যারাইটির আম গাছ আছে। তো এই ভ্যারাইটি কি? এই ভ্যারাইটি কিন্তু সেটা যেটা হচ্ছে একটা পপুলেশানে আমার হলো জেনাস এবং স্পিসিস লেভেলের নিচে কাজ করে, সেটা হচ্ছে ভ্যারাইটি। ঠিক আছে, মানে সাব স্পিসিস লেভেলের নিচেও কিন্তু আমার ভ্যারাইটি কাজ করে যদি আমরা ট্যাক্সোনমিক র্যাঙ্কিং করি। এবং এই ভ্যারাইটির ওপর কিন্তু কোনোভাবে মানে ন্যাচারাল সিলেকশন এর ওপর কাজ করতেও পারে, নাও পারে। কিন্তু এবং মোস্ট অফ সময় ন্যাচারাল সিলেকশন একে কিন্তু দেখেই না, যে ভ্যারাইটিকে দেখার তার দরকার নেই। কেন, ধরে নাও তুমি ভালো, তো তুমি যদি ভালো হও তাহলে তোমার বাড়ির লোক তোমার কাজকর্মের প্রতিও বিশ্বাস করবে, মানে তোমার কাজকর্মগুলো তোমার ভ্যারাইটি। ওকে, তুমি হচ্ছে তার একটা মাপকাঠি। তো এইভাবে যদি বিচার করো তাহলে কিন্তু তাহলে কিন্তু ন্যাচারাল সিলেকশনও সেখানে কাজ করে না। আর এই ভ্যারাইটির সম্বন্ধে আমাদের ডারউইন একটা ডেফিনেশন দিয়েছিল, যেটা অবশ্যই তোমাদের জানা উচিত। দেখো কি বলেছে, আগে ফার্স্ট থেকেই তোমাদের বলে দিই। আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি দ্যাট র্যাঙ্কস বিলো সাবস্পিসিস অর স্পিসিস ইট মেম্বার্স ডিফারিং ফ্রম others of the same subspecies or species in minor but permanent or heritable characteristics। ঠিক আছে, মানে একটা আম গাছ আরেকটা আম গাছের থেকে ডিফারেন্ট হয়, বাট এরা স্পিসিস এবং সাবস্পিসিস লেভেলের নিচে। তার মানে এই নয় যে এরা হলো জেনেটিক্যালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বাট যেটুকু ডিফারেন্স আসে সেটা কিন্তু হেরিটেবল ক্যারেক্টার হয়, বাট এটা কিন্তু কখনোই আলাদা লেভেলে, মানে এরকম না যে এদের মধ্যে ইন্টারব্রিডিং পসিবল নয়। সো ভেরিয়েশন নাইদার মানে সো ভেরিয়েশন অর ভ্যারাইটি, আচ্ছা ছেড়ে দাও, এটা এখানে দরকার নেই, এটা এখানে ভুল করে চলে এসেছি। ওকে, এটা এখানে দেওয়া দরকার নেই, এটা আমরা পরে বুঝবো। ওকে, এটা থাক এখানে, এটা এখানে কনটেক্সট ইন্ডিপেন্ডেন্ট জিনিস, এটা দরকার নেই এখানে। ঠিক আছে, চলো নাও। In a population, a single nucleotide variant SNV will be called single nucleotide polymorphism। আচ্ছা কি বলছে, when SNV will called as SNP। ঠিক, এটাই জানতে চেয়েছে তাই তো। কখন বলবো, যখন ধরে নাও তোমার কোনো একটা জিনোমে কোনো একটা জায়গায় তোমার একটা সিঙ্গেল নিউক্লিওটাইড একটা চেঞ্জ এসছে, কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তুমি পেলে, সেটা তো একটা র্যান্ডাম মিউটেশন হতে পারে, বাট সেটা পলিমরফিজম হওয়া মানে সেই পপুলেশনে অনেকের মধ্যে সেই সেম ক্রোমোজোমের মধ্যে সেম জিনের সেম লোকেশানে কিন্তু সেই পলিমরফিজমটা থাকতে, মানে সেই মিউটেশনটা বা সেই সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জটা বা অ্যালিলের সেই চেঞ্জটা থাকতে হবে। তাহলে এই কিন্তু সেটাকে আমরা কি বলবো, পলিমরফিজম, মানে মাল্টিপল অ্যালিলের একটা পার্ট, সে কিন্তু পলিমরফিজম। ঠিক আছে, এটাকে আমরা কখন বলবো, এটাকে আমরা তখনই বলবো যদি এটা গ্রেটার দেন 1% পপুলেশনের মধ্যে আমরা দেখতে পাই। সো SNV will called SNP when it has a frequency of greater than 1%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি এবারে। Fate of most mutations in the human genome determined by genetic drift, ওকে, ইজ, আচ্ছা মানে মোস্ট মিউটেশনের যে ফেট সেটাকে জেনেটিক ড্রিফট যে ডিটারমাইন করে, এটা ইভলিউশনের কোন থিওরি দিয়ে তুমি একে ডেসক্রাইব করবে? হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়াম, নাকি ন্যাচারাল, নাকি নিউট্রাল থিওরি অফ ইভলিউশন, নাকি রাইট ফিশার মডেল, নাকি নিয়ারলি নিউট্রাল মডেল? ওকে, দেখো হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়াম এটা কোনোভাবেই হবে না, তুমি জানো। রাইট ফিশার মডেল সম্বন্ধে তোমার আইডিয়া থাকতেও পারে, নাও পারে, এটা আমি ছেড়ে দিলাম। নিয়ারলি নিউট্রাল মডেল হবে না, এটা সম্বন্ধে আমরা তেমনভাবে পড়িনি বিএসসিতে। ঠিক আছে, এবারে নিউট্রাল থিওরি, অ্যান্সার হবে আমাদের নিউট্রাল থিওরি। ঠিক আছে, কেন? দেখো আমাদের জিনোমে যে মোস্ট অফ মিউটেশন যেগুলো পড়ে, আমরা কি জানি সেই আগে এটা ভাবো, আমাদের জিনোমে মোস্ট অফ যে জায়গা বা ডিএনএ যে মোস্ট অফ জায়গা, এগুলো কি জাঙ্ক ডিএনএ থাকে, খুব কম পার্টটাই কিন্তু আমাদের ফাংশনাল ডিএনএ, যেখান থেকে আমরা ফাংশনাল প্রোটিন পাই। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে একটা ডিএনএ বা জিনোমের মধ্যে মোস্ট অফ জায়গায় যদি জাঙ্ক ডিএনএ থাকে, তাহলে সেখানে যখন মিউটেশন পড়বে বা মিউটেশন হবে, তাহলে সেই মিউটেশনগুলো কোথায় হওয়ার প্রবাবিলিটি বেশি? সেই মিউটেশনগুলো কিন্তু আমার সেই জাঙ্ক ডিএনএর যে জায়গাগুলো সেইখানে হওয়ারই প্রবাবিলিটি বেশি। তাহলে সেই জায়গায় যদি মিউটেশন হয় তাহলে কিন্তু তার কোনো এফেক্ট আমরা কিন্তু প্রোটিন লেভেলে বা এক্সপ্রেশন লেভেলে দেখতে পাবো না। ঠিক আছে, এটাই কিন্তু নিউট্রাল থিওরি অফ ইভলিউশন। আর জেনেটিক ড্রিফট এখানে কিভাবে কাজ করে, এই যে মিউটেশনগুলো পড়ছে, ঠিক আছে, এর মধ্যে যে মিউটেশনটা পড়বে তাকে তো আমাকে সেই জায়গায় পড়তে হবে যেখান দিয়ে আমি ফাংশনাল প্রোটিন পাবো।
তাহলে এই ফাংশনাল প্রোটিনের জায়গায় যদি মিউটেশন না পড়ে তাহলে তো কোনো পাবো না। তাহলে এখানে জেনেটিক ডিপ মানে সেই বাটালনেক কনসেপ্ট আসছে, এবং বাটালনেক হয়ে আমার অনলি বাটালনেকের মধ্যে আমাকে কিন্তু এই ফাংশনাল ডিএনএর জায়গাটাকেই আনতে হবে, তাহলেই কিন্তু আমার সেখানে মিউটেশন পড়বে। যদি না আসে তাহলে কিন্তু কোনোভাবে মিউটেশন পড়বে না। বাট প্রবাবিলিটিতে কোন জায়গাটা আসার চান্স সবচেয়ে বেশি, আসার সবচেয়ে চান্স বেশি হচ্ছে আমার জাঙ্ক ডিএনএগুলোর। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট নিউট্রাল থিওরি অফ ইভলিউশনের। ওকে, কারণ মোস্ট অফ জায়গা কি জাঙ্ক ডিএনএ দিয়ে তৈরি। সেকেন্ড কি, হয়তো মিউটেশন আমার ফাংশনাল জিনের ওপর পড়লো, বাট কোথায় পড়লো, উবেল পজিশনে পড়লো। ঠিক আছে, তার ফলে আমার কি হবে, আমার সিনোনোমাস মিউটেশন হবে, সিনোনোমাস মিউটেশন। ঠিক আছে, অথবা আমার এরম হলো যে আমার মিউটেশন পড়লো, বাট আমার অ্যামাইনো অ্যাসিডও চেঞ্জ হলো, বাট আমার সেম কাইন্ডের অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হলো। মানে পোলার অ্যামাইনো অ্যাসিড আমার মিউটেশন হয়ে চেঞ্জ হলো পোলার অ্যামাইনো অ্যাসিডে। আমি অলরেডি তোমাদের 2020 যখন আমি তোমাদের মলবায়ো মানে 2019-তেই যখন আমি তোমাদের মলবায়ো বা সেল বায়ো কোনো একটা সলভ করেছি, তখনই কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল যে পোলার অ্যামাইনো অ্যাসিড যদি পোলার অ্যামাইনো অ্যাসিড দিয়ে চেঞ্জ হয়, এটা কিন্তু অনেক কম ক্ষতিকারক বা কম ডেট্রিমেন্টাল দেন পোলার টু নন পোলার অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ। সুতরাং এই তিনটে হওয়ারও কিন্তু প্রবাবিলিটি রয়েছে। ফার্স্ট জাঙ্ক ডিএনএ, যেটা মোস্ট অফ প্রবাবিলিটি দাঁড়ায়। সেকেন্ড কি, আমার মিউটেশন হলো বাট সেটা সিনোনিমাস মিউটেশন হলো। থার্ড কি, আমার হলো এমন অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হলো যেটা পোলার টু পোলার বা নন পোলার টু নন পোলার হলো। তার মানে এতগুলো পেরিয়ে, এতগুলো বটলনেককে পেরিয়ে তবে কিন্তু আমার একটা মিউটেশন, যেটা অ্যাডভান্টেজিয়াস মিউটেশন, যেটা হচ্ছে আমার সিলেক্ট করবে বাই ন্যাচারাল সিলেকশন, তাহলে এটা হওয়ার প্রবাবিলিটি প্রচুর কম। তার মানে মোস্ট অফ মিউটেশন যেটা হিউম্যান বডিতে পড়ে বা যে কোনো আমার অ্যানিম্যালের মধ্যে হয়, সেটা কী রকমের মিউটেশন হয়, সেটা হচ্ছে হলো নিউট্রাল মিউটেশন। তার কোনো এফেক্ট আমরা এক্সপ্রেশনে দেখতে পাই না, তার কোনো এক্সপ্রেশন আমরা পাই না। মোস্ট অফ মিউটেশন আর নিউট্রাল মিউটেশন। ওকে, সো আমরা যদি নিউট্রাল মিউটেশনকে মেনে চলি, সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, নিউট্রাল থিওরি অফ ইভলিউশন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর আগে তোমরা এত ভালো করে যদি নিউট্রাল মিউটেশন বুঝে না থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে এক্ষুনি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই এটাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এবং আমার সঙ্গে তোমরা এইভাবে পড়া চালিয়ে যাও। ওকে, সো দিস ইজ নিউট্রাল মিউটেশন। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কি, নিউট্রাল থিওরি অফ ইভলিউশন। এটা কে দিয়েছিল, মোটো কিমুরা। ঠিক আছে, এটাকে কে সাপোর্ট করে, এই আমার এই নিউট্রাল মিউটেশনকে কে সাপোর্ট করে, দিস ইজ অলসো সাপোর্টেড বাই মলিকিউলার ক্লক হাইপোথিসিস অর মলিকিউলার ক্লক থিওরি। ওকে, এরপরে দেখবে এই থিওরির উপর দাঁড়িয়ে আমরা আরও কতগুলো কোয়েশ্চেন সলভ করব। এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, যেটা বেসি লেভেলে আমরা কেউ বুঝি না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ইন হুইচ থিওরি অফ স্পিসিয়েশন আর নিউ স্পিসিস ইমার্জেস ফ্রম উইদিন দ্য জিওগ্রাফিক রেঞ্জ অফ ইটস অ্যানসেস্টার। আচ্ছা, জিওগ্রাফিক রেঞ্জের থেকেই, অ্যানসেস্টারের জিওগ্রাফিক রেঞ্জের থেকেই আমি একটা নিউ স্পিসিস তৈরি করছি। এটা কী রকমের স্পিসিয়েশন, দিস ইজ সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। যদি অ্যালোপ্যাট্রিক হয়, এখানে আমার একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার আসবে, আমি কোনোভাবেই আমার অ্যানসেস্টারের রিজিয়নে থাকছি না। প্যারাপেট্রিকে আমি একটা আলাদা সাইডে কোনো একটা রিজিয়নে চলে যাব, হয়তো দূরে যাব না, হয়তো আমার কোনো জিওগ্রাফিক ব্যারিয়ার আসবে না, বাট আমি কিন্তু সাইডে মেন অ্যানসেস্টারের কিন্তু সেই রিজিয়ন থেকে সরে যাব, সরে গিয়ে হয়তো ইকোটোনে থাকবো, বা সেখানে থেকে আমি নিউ ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করব, সেটা কিন্তু আমার প্যারাপেট্রিক স্পিসিয়েশন। আর পেরিপেট্রিক কি, আমি একটা মেন ল্যান্ড থেকে বেরিয়ে গিয়ে একটা আইল্যান্ডে চলে যাব, সেই রকম স্পিসিয়েশনকে আমি কি বলবো, পেরিপেট্রিক স্পিসিয়েশন। ঠিক আছে, তাহলে এখানে এই কোনো ক্ষেত্রেই কিন্তু আমি অ্যানসেস্টারের সঙ্গে থাকছি না, তাহলে আমার মেন অ্যান্সার কি, সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। চলো কি বলেছে, ইভলিউশনারি কনভার্জেন্স ইজ ডেভেলপমেন্ট অফ, আচ্ছা কনভার্জ করছে। সো ডিফারেন্ট ক্যারেক্টার এসে যখন আমার এক জায়গায় কনভার্জ করে, সেটাকে মানে আমার তাহলে কি হচ্ছে, তাহলে যখন হয় কনভার্জেন্স, যখন হয় তখন কি হয়, আমার অ্যানসেস্ট্রিগুলো আলাদা হয়, হয়তো ডিফারেন্ট ইনসেক্ট বা ডিফারেন্ট অ্যানিম্যালসের বা ডিফারেন্ট অর্গানিজমের ডিফারেন্ট অ্যানসেস্ট্রি। এটা ধরো A1 ড্যাশ আর A1 স্টার, এটা ধরো A2, এটা ধরে নাও A1 হ্যাশ।
সো এরকম ডিফারেন্ট অ্যানসেস্ট্রি থেকে এরা এসছে, এবং আসার পর এই অর্গানিজমগুলো যখন এরা ফাংশনালিটি দেখায় কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্টের, হয়তো তারা ফাংশনাল দিক থেকে সেই জায়গাটা সেম ফাংশন করে, সো ফাংশন সেম হয়। অ্যাজ এ এক্সাম্পল আমরা কি বলতে পারি, খুবই কমন এক্সাম্পল, যেমন ব্যাটের উইংস, আরেকটা কি হচ্ছে আমার ইনসেক্টের উইংস। ঠিক, সো এই ব্যাটের উইংস আমরা কোত্থেকে এসছে, ব্যাট উইংস এসছে ফ্রম ফোর লিম্ব অ্যানসেস্ট, মানে এর অ্যানসেস্ট্রি কোথায়, মানে এর অ্যানসেস্টারের ফোর লিম্ব থেকে, মানে অ্যানসেস্টারের ক্ষেত্রে আমার ফোর লিম্ব যেটা ছিল সেটা ব্যাটের ক্ষেত্রে কনভার্ট হয়েছে হলো উইংসে, বাট ইনসেক্টের ক্ষেত্রে যে উইংসটা সেটা কনভার্জেন্স বা সেটা কোত্থেকে এসছে, সেটা এসছে ফ্রম দ্য কম্বিনেশন অফ ডরসাল পার্ট অফ থোরাক্স অ্যান্ড দ্য বডি ওয়াল। তার মানে এটা কি ডরসাল পার্ট অফ থোরাক্স and body wall. ওকে, ঠিক। সো আমাদের অ্যান্সার কি, কমন সেট অফ ক্যারেক্টার ইন গ্রুপ অফ ডিফারেন্ট অ্যানসেস্ট্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, কনভার্জেন্স ইভলিউশন। আর ওটার আরেকটা নাম কি, হোমোপ্লাসি। ঠিক আছে, হোমোপ্লাসি কিন্তু আমরা কোনো সময় ক্ল্যাডোজিনেসিস বা কোনো ফাইলোজেনেটিক ট্রির সময় আমরা কিন্তু হোমোপ্লাসি ইউজ করি না, বা আমরা কনভার্জেন্স ইভলিউশন তৈরি করি না, মানে ইউজ করি না। এটা কিন্তু আমাদের এরর হওয়ার বা কোনো যখন আমরা কোনো ফাইলোজেনেটিক ট্রি ফরমেশন করি, মানে কোনো মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে যদি কোনো ট্রি ফরমেশন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার সবচেয়ে মেন কারণ কিন্তু এই হোমোপ্লাসি। যে কারণে কিন্তু আমরা বিভিন্ন ভালচারকে অনেক সময় আলাদা গ্রুপে রেখে দিই, বা অনেক সময় এক গ্রুপেও করে দিই, বাট তারা কিন্তু এক গ্রুপে নাও হতে পারে, তাদের অ্যানসেস্ট্রি কিন্তু এক নাও হতে পারে, মানে সব ভালচার্স যে এক জায়গা থেকেই এসেছিল এটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, দিস ইজ আ কাইন্ড অফ হোমোপ্লাসি। নাও, হুইচ অফ দ্য ফলোয়িং এভিডেন্স does not favor the Lamarckian concept of inheritance of acquired characters? আচ্ছা, ফার্স্ট অপশন কি বলেছে, ল্যাক অফ পিগমেন্ট ইন কেভ ডুয়েলিং অ্যানিম্যালস। হ্যাঁ, ল্যাক অফ পিগমেন্ট ইন কেভ ডুয়েলিং অ্যানিম্যালস, এটা তো ল্যামার্কিয়ান কনসেপ্টকে সাপোর্ট করে। তাই জন্যই তো এখানে হলো, যেহেতু তারা অনেক দিন ধরে তাদের লাগেনি, তারা যেহেতু অন্ধকারে ছিল, তাই কোনো সানলাইট পায়নি, তাই সেখানে মেলাটোনিনের কোনো সেখানে তাই জন্য কোনো রকমের আমার পিগমেন্ট তাদের বডিতে ফর্মেশন হয়নি, এবং সেটা ধীরে ধীরে ফ্রম ওয়ান জেনারেশন টু ওয়ান জেনারেশন, ফ্রম ওয়ান টু নেক্সট জেনারেশন, সেটা কিন্তু ধীরে ধীরে আমার হলো সেগ্রিগেট করেছে। ঠিক আছে, এটা কিন্তু ল্যামার্কিয়ান কনসেপ্টকে সাপোর্ট করছে, সুতরাং এটা কিন্তু এর অ্যান্সার নয়। যদিও এইগুলোর সব আলাদা ব্যাখ্যাও আছে, বাট এখানে কোয়েশ্চেনের অ্যাসপেক্টে তোমাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, নাও মেলানাইজেশন ইন পেপার্ড মথ, এটা কি জানি, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডিরেকশনাল সিলেকশন। ডিরেকশনাল সিলেকশন, ঠিক। তার মানে দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নাও, you have over 10 to the power 4 goldfish in one large tank, but due to an electrical problem 95% of the fish perish one night. আচ্ছা, 95% ফিশ পপুলেশন এক রাতে মরে গেল। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা আমার হচ্ছে আমার 10 to the power 4 পপুলেশন আমার এখানে আছে, দিস ইজ আওয়ার ট্যাঙ্ক। ওকে, এবারে কোনোভাবে এখানে একটা ইলেকট্রিক শক পড়লো কোনো একটা রাতে, তাই জন্য কি হলো, আমার 95% পপুলেশন এখানে মরে গেল। ঠিক, তার ফলে আমার এখানে যে পরিমাণ পপুলেশন পড়ে রইল, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কত বলেছে, রিমেনিং 5%, তাহলে এখানে আমার 5% এলো। ঠিক, নাও তারা তাদের জিনকে পাস করলো নেক্সট জেনারেশানে, এবং তারপরে ফিউচার জেনারেশানে আবার আমার কি হলো, একটা অন্যরকমের ট্রেট আমরা দেখতে পেলাম, অ্যান্ড ট্রেটস অন টু দ্য ফিউচার জেনারেশন। হোয়াট টাইপ অফ জেনেটিক ড্রিফট উড দিস বি কনসিডার্ড?
আচ্ছা, জেনেটিক ট্রিপ দুভাবে হতে পারে, একটা হলো ফাউন্ডার এফেক্ট আর একটা বাটারনেক এফেক্ট। এই ক্ষেত্রে কোনটা হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে আমাদের বাটারনেক এফেক্ট। আমি একটু আগে তোমাদের বললাম এখানে আমার এতগুলো রকমের জিন পুলে এত টাইপ অফ আমার জিন্স বা অ্যালিলস ছিল, বাট যেহেতু বাটারনেক হলো এখানে র্যান্ডাম ম্যানারে বোটলের যে নেকে, সেই নেকে মাত্র এই দুটো জিনিস এখানে র্যান্ডম ওয়েতে এলো এবং ধীরে ধীরে কিন্তু এরাই নিজেদের কিন্তু সংখ্যা ইনক্রিজ করালো, যেটা কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও পড়লাম। এবং এরা গুড জিন না ব্যাড জিন সেটা কিন্তু আমরা জানি না, সেটা কিন্তু র্যান্ডাম ওয়েতে আসে। যদি গুড জিন হয় তাহলে খুবই ভালো, তাহলে গুড জিনগুলো এসে তাহলে সেখানে কোনো প্রবলেম হবে না, তাহলে সেই পপুলেশনটা আবার আমার রিকভার করে যাবে। এখানে হয়তো গুড জিন ছিল তাই রিকভার করে গেছে, বাট আমার যে অ্যালিলগুলো আসবে সেগুলো সব যদি ব্যাড অ্যালিল হয় তাহলে কিন্তু সেই পপুলেশনটা ধীরে ধীরে এক্সটিংক্ট করে যাবে এবং তারা কিন্তু আর নিজেদের রিকভার করতে পারবে না। ঠিক আছে, সুতরাং বটলনেক ইভেন্টের পরে একটা পপুলেশন নিজে আবার রিকভার করবে না, এক্সটিংশনের দিকে যাবে, এটা ডিপেন্ড করে কার ওপরে? রেজিলিয়েন্সের ওপরে। আর এই রেজিলিয়েন্স কার ওপর ডিপেন্ড করে? রেজিলিয়েন্স ডিপেন্ড করে আমার যে অ্যালিলটা এসছে সেটা গুড অ্যালিল নাকি ব্যাড অ্যালিল। ঠিক আছে, চলো, তার মানে আমার এখানে অ্যান্সার কি? বটলনেক ইভেন্ট। ফাউন্ডার এফেক্ট নয়, এক্সটিংশন নয়, ন্যাচারাল সিলেকশন নয়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমের ন্যাচারাল সিলেকশন কিন্তু জেনেটিক ড্রিফটের সময় কাজ করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কাজ করে, জেনেটিক ড্রিফট হয়ে যাওয়ার পরে যে পপুলেশনগুলো বেঁচে থাকবে সেই অ্যালিলগুলোর যে ফিটনেস, সেই ফিটনেসের ওপর কিন্তু আমার ন্যাচারাল সিলেকশন কাজ করে রাদার। ঠিক আছে, চলো কি বলেছে নেক্সট কোয়েশ্চেনটা। ইন ব্রিফ পিরিয়ডস অফ চেঞ্জেস, মানে একটা ব্রিফ পিরিয়ড অফ চেঞ্জেস ইন্টারাপ্ট লং পিরিয়ড অফ স্ট্যাসিস। ওকে, তাহলে ব্রিফ পিরিয়ড, একটা ব্রিফ পিরিয়ড অফ চেঞ্জেস কাকে ইন্টারাপ্ট করছে? লং পিরিয়ড অফ একটা স্ট্যাসিসকে। দিস প্রসেস অফ ইভলিউশন ইজ কল্ড অ্যাস, সবাই জানি এটা, তোমরা বিএসসিতে খুব ভালো করে পড়েছো, দিস ইজ নোন অ্যাজ পাংক্টেটেড ইকুইলিব্রিয়াম মডেল। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইলেটিক গ্র্যাজুয়ালিজম মডেল। ঠিক আছে, এই যে আমি তোমাদের একটু আগে নিউট্রাল থিওরি পড়ালাম, এই নিউট্রাল থিওরি অনুযায়ী আমি কী বললাম? মোস্ট অফ মিউটেশন আর ডিলিটোরিয়াস এবং মোস্ট অফ মিউটেশন যেগুলো হয় সেগুলো কিন্তু নিউট্রাল হয়। তাহলে আমরা, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি এই পাংক্টেটেড ইকুইলিব্রিয়াম আর ফাইলেটিক গ্র্যাজুয়ালিজমের মধ্যে কোন মডেলটাকে তুমি সাপোর্ট করো, তুমি কি অ্যান্সার দেবে? ভেবে অ্যান্সারটা কিন্তু তোমার আমি কমেন্ট বক্সে আশা করব। ঠিক আছে, চিন্তা করো এটার উপরে, পরে আমি এটার উপর ক্লাস নেব, অবশ্যই পড়াবো। বাট এর মধ্যে কোন মডেলটাকে তুমি সাপোর্ট করো আমি কিন্তু এটা তোমাদের থেকে জানতে চাইলাম। ঠিক আছে, বাট আমি তোমাদের এটুকু ইনফরমেশান দিয়ে দিলাম, পাংক্টেটেড মডেল কাকে ফলো করে? আমার নিউট্রাল থিওরিকে ফলো করে। কেন? দেখো, এখানে লং টাইম ধরে এক একটা লাল, এই যে লালগুলো মানে এক একটা ফসিলস, হ্যাঁ, তাহলে দেখো এখানে যে ফসিলসগুলো পাচ্ছি আমরা এই টাইম পিরিয়ডে, এদিকে টাইম ওয়াই অ্যাক্সিসে আর এদিকে মরফোলজি, তাহলে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিসে কিন্তু কোনো রকমের মরফোলজি, এটা হলো ধরে নাও এলসিএ, লিস্ট কমন অ্যানসেস্টার, এই লিস্ট কমন অ্যানসেস্টারের কিন্তু কোনো রকমের ফসিলসগুলোর মরফোলজি চেঞ্জ হচ্ছে না একটা লং পিরিয়ড ধরে, এই পিরিয়ডটাকে আমরা কি বলি? লং পিরিয়ড অফ স্ট্যাসিস। ঠিক আছে, তারপরে হুট করে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ আসছে, তাহলে এখানে কোনো রকম চেঞ্জ হলো না কেন? কারণ এই সময় যে মিউটেশনগুলো পড়ছিল সেই মিউটেশনগুলো কিন্তু মোস্ট অফ আমার নিউট্রাল মিউটেশন, এবং এটাকে কিন্তু মলিকুলার ক্লকও সাপোর্ট করে। মলিকুলার ক্লক এটা বলে যে মোস্ট অফ টাইম আমাদের কিন্তু মিউটেশনের রেট সমান হয় না এবং বেশিরভাগ সময় এটা স্লো পেসে চলে এবং মাঝে মাঝে এর যে পেস সেটা ইনক্রিজড পায় এবং তখন এই স্ট্যাসিসটা ভেঙে যায় এবং ভেঙে গিয়ে তখন কিন্তু আমার সেখানে স্পিসিয়েশন ইভেন্ট ঘটে। তাহলে আমার এইখানে যেটা হচ্ছে সেটা কিন্তু স্পিসিয়েশন ইভেন্ট হচ্ছে, তাই জন্য কিন্তু আমার দুদিকে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু স্পিসিয়েশন ইভেন্ট। ঠিক, তাহলে তাই যদি হয় তাহলে কিন্তু আমার কিন্তু এটা পাংক্টেটেড ইকুইলিব্রিয়াম, আর এটা দিয়েই কিন্তু আমরা ক্ল্যাডোগ্রাম বা ক্ল্যাডোজেনেসিস কিন্তু আমরা এর ওপর ডিপেন্ড করেই করি। আমরা কিন্তু কোনো সময় ফাইলেটিক গ্র্যাজুয়ালিজমের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্ল্যাডোগ্রাম বা ফাইলোজেনি অ্যানালাইসিস করি না। রাদার এখানে দেখো কি হচ্ছে, শর্ট শর্ট মিউটেশন হচ্ছে, সব সময় শর্ট শর্ট অল্প অল্প মিউটেশন হচ্ছে। ঠিক আছে, এবং এই মিউটেশনগুলো হতে হতে যখন একটা জায়গায় এরা অনেকগুলো জমছে তখন এখানে একটা স্পিসিয়েশন ইভেন্ট ঘটছে, এই হলো আমার সেখানে স্পিসিয়েশন ইভেন্ট। ঠিক, এর আগে অবধি কিন্তু আমরা এখানে কোনো স্পিসিয়েশন হয়নি। ঠিক আছে, সো এখানে অ্যান্সার কী হবে? পাংক্টেটেড ইকুইলিব্রিয়াম মডেলিং, এটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে।
আর এই যে পিরিয়ডটা যেখানে আমার কোনো রকমের ব্রাঞ্চিং হচ্ছে না, এইটাকে আমরা কি বলি, অ্যানাজেনেসিস, মানে কোনো ব্রাঞ্চিং নেই বাট আমার ক্যারেক্টারে চেঞ্জ আসছে, এই জিনিসটাকে কি বলে, অ্যানাজেনেসিস। আর এখানে কি হচ্ছে আমার ক্ল্যাডোজেনেসিস। ঠিক আছে, চলো। The ability to test PTC is a trait controlled by two alleles. Suppose 36% of a remote mountain village cannot test PTC and must therefore be homozygous for recessive AA. আচ্ছা, কোশ্চেন তোমরা পড়ে নিও। কোশ্চেনটা যেটা বলেছে, অনেক বড় একটা কোশ্চেন লিখেছে হেজিয়ে, মানে বড় করে লিখেছে। যেটা জানতে চাইছে দেখো, বলছে কিউ স্কোয়ার যে জেনোটাইপ সেটা কত প্রেজেন্ট আছে, 36%। ঠিক আছে, তাহলে এর ফ্রিকোয়েন্সি আমরা কত ধরবো, 0.36, 0.36। ঠিক, ওকে। তাই যদি হয় তাহলে আমরা কিউ কত লিখবো, √0.36, ইট মিনস 0.6। তার মানে আমার পি কত হবে, 1 মাইনাস কিউ, দ্যাট মিনস পি ইকুয়ালস টু 0.4। তাহলে তাই যদি হয়, আমরা এখানে কাজ জানতে চাইছি হোমোজাইগাস এ এর কত আমার জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে পেলো আমার পি স্কোয়ার এ এর ফ্রিকোয়েন্সি কত হবে, 0.4 এর হোল স্কোয়ার মিনস 0.16। সো আমাদের অ্যান্সার কী হবে, 16%। ঠিক আছে, একদম ইজি অঙ্ক হাইড্রোজেন ইকুইলিব্রিয়ামের। নাও, the two key factors responsible for speciation among populations are কি কি, reproductive isolation and genetic divergence। ঠিক আছে, now which of the following is not a gaseous biogeochemical cycle in ecosystem? কোনটা, নাইট্রোজেন সাইকেল হলো আমার গ্যাসিয়াস সাইকেল, তার মানে এটা অ্যান্সার নয়। কার্বন সাইকেল গ্যাসিয়াস সাইকেল, এর অ্যান্সার নয়। সালফার সাইকেলেরও কিছুটা পার্ট আমার গ্যাসিয়াস আছে, তার মানে এটাও অ্যান্সার নয়। তাহলে আমার অ্যান্সার কি, ফসফরাস সাইকেল, যার পুরোটা কিন্তু সেডিমেন্টস, রক, এইগুলোর উপর ডিপেন্ড করে হয়। সুতরাং আমার অ্যান্সার কি, ফসফরাস সাইকেল। দেখো তোমাদের সন্দেহ থাকতে পারে, তাই জন্য আমি এখানে তোমাদের সালফার সাইকেলটা দিয়ে রেখেছি, পুরোটা তোমরা পড়ে নিও, ইট ইজ ইম্পর্টেন্ট। বাট যে জায়গাটা দেখানোর, এইখানে কিন্তু H2S তৈরি হয়, যে H2Sটা কিন্তু এনভায়রনমেন্টে চলে যায় বা অ্যাটমসফিয়ারে চলে যায়। সুতরাং এর একটা পার্ট কিন্তু আমার গ্যাসিয়াস থাকে। নাও, কনসিডারিং পপুলেশন পিরামিড, লেফট হ্যান্ড সাইড অফ পিরামিড ইজ ইউজ টু শো। জানো এটা, না জানলে ভাবো। তোমরা কোনো বিয়ে বাড়িতে গেছো, একজন বর বউ, সদ্য বিবাহিত বা নবদম্পতি আর নিউলি ম্যারেড কাপল কীরকমভাবে তোমার সামনে স্ট্যান্ডিং ওভেশনে থাকবে, একদম বিয়ের সময়েই যখন উঠে দাঁড়ালো, জাস্ট তারা হলো নিজেদের মধ্যে মালা বদলের পর কী থাকে, বাঁদিকে থাকে একজন ছেলে, ডান দিকে থাকে মেয়ে। ঠিক সেমভাবে কিন্তু এখানে পপুলেশন পিরিয়ড, এই পপুলেশন পিরামিড, সেখানেও কিন্তু আমার বাঁদিকে থাকে, মানে তুমি দেখছো অ্যাজ আ অবজারভার, বাঁদিকে থাকছে ছেলে আর ডান দিকে থাকবে হচ্ছিল একজন ওমেন। ঠিক আছে, তো সো আমার হলো লেফট হ্যান্ড সাইডে কে থাকে, মেল পপুলেশন। ওকে, নাও হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাওয়ার্ডস instituted by the government of India for individuals or communities from rural areas that have shown extraordinary courage and dedication in protecting wildlife? কিওয়ার্ড দেওয়া হয় বিষ্ণুই অ্যাওয়ার্ড, আই মিন অমৃতা দেবী বিষ্ণুই অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো। Which group of vertebrates comprises the highest number of endangered species? ওকে, এটা বিএইচইউর অ্যান্সার কি অনুযায়ী ম্যামেল। বাট বর্তমানে 2019-এ তোমরা যদি এই ফ্লোচার্টটা লক্ষ্য করো, দেখবে ফিশের নাম্বার, ফিশের এন্ডেঞ্জার্ড স্পিসিসের সংখ্যা কিন্তু সবচেয়ে বেড়ে গেছে অ্যাকর্ডিং টু IUCN রেড লিস্ট। ঠিক আছে, এই যে কালারটা দিয়ে কিন্তু এখানে ফিশকে মার্ক করা আছে। ঠিক আছে, আর দেখো আমাদের এই একদম, এই যে আমাদের এই একদম বটমেরটা হচ্ছে ম্যামেলস, এর পরিমাণ কিন্তু একই আছে। 2007-এ দেখো ম্যামেলস আমার কত কম ছিল আর ফিশও কত কম ছিল এন্ডেঞ্জার্ড, বাট ধীরে ধীরে কিন্তু ফিশের যে লেন্থ, যা উইথ, এটা কিন্তু অনেক ইনক্রিজড হয়েছে, হ্যাঁ, 2019-এ। তার মানে কিন্তু আমার ফিশের এন্ডেঞ্জার্ড স্পিসিসের নাম্বার কিন্তু বর্তমানে হাইয়েস্ট। বাট এখানে বিএইচইউর অ্যান্সার কিন্তু যেহেতু ম্যামেলস দেওয়া ছিল তাই ম্যামেলস দিলাম, বাট যদি এটা আপডেটেড অ্যান্সার কি চাও, অ্যাকর্ডিং টু মি দিস অ্যান্সার ইজ ফিশ। ঠিক আছে, চলো। ফসিল রেকর্ডস অফ ভার্টিব্রেটস আর ফার্স্ট ফাউন্ড ইন দ্য রকস অফ কোন পিরিয়ডের হিসেবে পাওয়া যায়, অর্ধভিসিয়ান পিরিয়ডের। ঠিক আছে, নাও তার মানে
জুলজিক্যাল বা জিওলজিক্যাল টাইম স্কেল বা জুলজিক্যাল টাইম স্কেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেও তোমাদের আমি বলেছি। হ্যাঁ, যেখানে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যেখানে আমি সিলেবাস বলেছি তখনও বলেছিলাম এটা কিন্তু অবশ্যই পড়তে হবে ইভলিউশনে। নাও, হুইচ এভিডেন্স অফ ইভলিউশন ইজ রিলেটেড টু ডারউইন ফিঞ্চেস? কী দেয়? বায়োজিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন এর এভিডেন্স দেয়। এছাড়াও ডারউইন ফিঞ্চ থেকে আমরা কী কী জানতে পারি? আমরা জানতে পারি অ্যাডাপটিভ রেডিয়েশন সম্বন্ধে, অ্যাডাপটিভ রেডিয়েশন ছাড়া আমরা এটা থেকে আর কার সম্বন্ধে জানতে পারি? আমরা জানতে পারি ডারউইন ফিঞ্চ থেকে অ্যাবাউট ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট থিওরি। ওকে, সুতরাং ক্যারেক্টার ডিসপ্লেসমেন্ট থিওরি থেকে কিন্তু নেক্সট বার কোয়েশ্চেন আসবে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, অর অ্যাডাপটিভ রেডিয়েশন থেকে। ঠিক আছে, চলো। সো এই কটা কোয়েশ্চেনই ছিল, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অবশ্যই ইকোলজি অ্যান্ড ইভলিউশনকে আমাদের ছেড়ে দেওয়া চলবে না। আমি তোমাদের যেভাবে পড়ালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকবার যেটা বলি আমাদের এই স্টুডেন্ট বাংলা চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো। তোমাদের সুবিধার জন্য এই চ্যানেলটার বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যখনই আমি নতুন কোনো লেকচার আনবো তোমরা তার একটা নোটিফিকেশান পেয়ে যাও। অ্যান্ড এই কোভিড সিচুয়েশনে ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবারকে সুস্থ রাখো। অ্যান্ড থ্যাংকস ফর টুডে অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ ফর টুডে। বাই বাই।